আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সংবাদের সঙ্গে আছি নাহিদ জামান সোমা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনাকালের বিনিয়োগ স্থবিরতা কাটাতে না পারলে বেকার সমস্যা প্রকট হওয়ার আশঙ্কা বিশ্লেষকদের, আমলাতান্ত্রিক জটিলতা কমানোর তাগিদ। রাজধানী গুলিস্তানে সুন্দরবন স্কয়ারে উচ্ছেদ অভিযান চলছে, এরই মধ্যে ভাঙা হয়েছে ৩০০ দোকান। উত্তরের জেলাগুলোতে আরও বেড়েছে শীতের তীব্রতা, কনকনে ঠান্ডায় জনজীবনে ভোগান্তি। দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনাকালের বিনিয়োগ স্থবিরতা কাটাতে না পারলে সামনে বেকার সমস্যা প্রকট হবার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। দেশে বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নে অর্থনৈতিক অঞ্চল দ্রুত প্রস্তুত করার পাশাপাশি এই প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক জটিলতা কমানোর তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। প্রতি বছর চাকরির বাজারে যুক্ত হয় অন্তত ২০ লাখ নতুন মুখ। এই বিপুল সংখ্যক তরুণের কর্মসংস্থানে স্বাভাবিক সময় এমনিতে প্রয়োজনীয় বিনিয়োগ হয় না। তারপর করোনা বাস্তবতায় দেশীয় বিদেশি বিনিয়োগ প্রায় স্থবির। সবশেষ হিসেব বলে শুধু দেশি নয়, বিদেশি বিনিয়োগ কমেছে ৩৬%। এমন বাস্তবতায় বেজার চেয়ারম্যান বলছেন, করোনাকালে অর্থনৈতিক অঞ্চলগুলো প্রস্তুতে জোর দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে তাতে এমপ্লয়মেন্ট জেনারেট হওয়ার জায়গাগুলো কিছুটা হলেও সংকুচিত হয়েছে। তো সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা কিন্তু আমাদের ডেভেলপমেন্টের কাজগুলো বরং অন্য সময়ে করোনার পূর্বে যে অবস্থায় ছিল বেজার অর্থনৈতিক অঞ্চল ডেভেলপমেন্টের কাজ, করোনাকালে তার চাইতে বেশি মাত্রায় উন্নয়ন করা হচ্ছে। ইউরোপ আমেরিকা এখন করোনা ধাক্কায় হিমশিম, তবে খানিকটা স্বস্তির জায়গায় রয়েছে জাপানের অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে বাংলাদেশে তাদের বিনিয়োগ বেড়েছে ৪০%। তাই এখন জাপানি বিনিয়োগ আকৃষ্ট করতেই বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। জাপানিদের অর্থ এক্সেস আছে, ওখানে জিরো ইন্টারেস্টও ইভেন বিনিয়োগ করতে পারছে না। তবে এখানে ইন্টারেস্ট এখানে এসে পাবে, ইন্টারেস্ট ডেফিনেটলি জিরো হবে না, পজিটিভ। তবে জাপানের আকৃষ্ট হতে পারে এবং এটা আমাদের জন্য ইতিবাচক। তবে তাদেরকে আকৃষ্ট করতে হলে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। নেক্সট ইয়ার থেকে অবস্থাটা অনেক চেঞ্জ আসবে এবং আমরা মনে করি যে বিনিয়োগ তখন অনেক বেশি বেড়ে যাবে, কারণ এই একটা বছর যেহেতু তারা আসছে, বাংলাদেশকে তারা একটা ভালো মার্কেট হিসেবে এখন চিন্তা করছে, কারণ আমাদের পার ক্যাপিটা জিডিপি $2000 ক্রস করছে। সামনে জাপানে বড় অঙ্কের বিনিয়োগ পাইপলাইন আছে বলছেন সংশ্লিষ্টরা। এখন পাইপলাইনে আমরা যেটা শুনতে পাচ্ছি যে অটোমোবাইল সেক্টরে কিছু বড় বিনিয়োগ বাংলাদেশে আসতে পারে। এটা নিয়ে বাংলাদেশ সরকার এবং জাপান সরকার একসাথেই কাজ করছে যাতে কিছু ভালো ইনভেস্টমেন্ট এখানে আসে, কারণ অটোমোবাইল সেক্টর অথবা মোটর বাইক সেক্টর এগুলি যখন একটা বিনিয়োগ আসে তখন ওইটার সাথে কিন্তু অনেকগুলো অ্যানসিলারি ইন্ডাস্ট্রিগুলি ডেভেলপ করে, কাজে এগুলো খুবই আশার কথা। কিছু সেক্টরে বিদেশি বিনিয়োগ নেতিবাচকভাবে প্রভাবিত হয়েছে। সেখানে জাপানি ইকোনমিক জোন আমরা যেটাকে বলি 1000 একর জমিতে প্রতিষ্ঠিত হচ্ছে। সেখানে আমরা আশা করি শখানেক জাপানি বিনিয়োগকারী এখানে আসবেন এবং এটার এখন দিনরাত ডেভেলপমেন্ট চলছে। রাজধানীর আশেপাশে কয়েকটি অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রক্রিয়ার মধ্যে আছে বলেও জানান বেজার চেয়ারম্যান। ক্ষেত্রে জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বিকেলে গণভবনে বসছে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভার সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তৃতীয় ধাপে 64টি পৌরসভা নির্বাচন হবে 30 জানুয়ারি। দলের নিয়ম মেনে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে দলীয় ফর্ম সংগ্রহ করেছেন দলের মনোনয়ন প্রত্যাশীরা। তবে মনোনয়ন বোর্ডের মত উপেক্ষা করে নির্বাচন করলে তাদের বিষয়ে দল কঠোর সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশে 30 লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের 9 বছর পূর্তি অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন,
বিচার বিভাগের জন্য এটি বড় ধরনের বোঝা, কিন্তু সাধারণ আদালতে এত মামলা নিষ্পত্তি প্রায় অসম্ভব। সেজন্য অন্য কোনো পথে সমাধান খুঁজতে হবে। সেই পথটি হতে পারে বিকল্প বিরোধ নিষ্পত্তি। আদালতের বাইরে মামলা নিষ্পত্তির এই পদ্ধতি উন্নত বিশ্বে বেশ জনপ্রিয়। এর মাধ্যমে অর্থ এবং সময়ের অপচয় রোধ হয়। আনিসুল হক জানান, অর্থনৈতিক এবং ঋণ বিষয়ক মামলা নিষ্পত্তির ক্ষেত্রে বেশ কিছু সফলতা বাংলাদেশেও এসেছে। তাই এই পদ্ধতিকে আরও জনপ্রিয় করে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। বলেছেন, এর জন্য আরবিট্রেশন সেন্টারে দক্ষ লোকবল বাড়াতে হবে। দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ এবং ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সদ্য প্রয়াত ফুটবলার বাদল রায়ের স্মরণ সভায় তিনি আহ্বান জানান। তিনি তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। বাদল রায় একজন সৎ এবং দক্ষ ফুটবলার এবং সংগঠক ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এদেশের ক্রীড়াঙ্গনে অনেকেই মনে করছেন আবাহনী মানে আওয়ামী লীগ আর মোহামেডান মানে আওয়ামী লীগ বিরোধী প্রতিপক্ষ, কিন্তু বাদল রায় প্রমাণ করে গেছেন খেলাধুলায় কোনো রাজনীতি নেই। বাদল রায় তার খেলোয়াড়ি জীবনের শুরু থেকে মোহামেডানের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু মনে প্রাণে একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন তিনি। তরুণদের খেলাধুলায় সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তা না হলে তারা মাদকসহ সমাজ বিরোধী কাজে জড়িয়ে পড়তে পারে। তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন, কেউ কেউ ব্যক্তির স্বার্থে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ক্রীড়া ফেডারেশনগুলোকে ব্যবহার করছেন। এর থেকে বের হয়েই আসতে হবে। খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখতে হবে। একটির উপর যেন আরেকটি নেতিবাচক প্রভাব না পড়ে। সকলের 30 ডিসেম্বর বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। তিনি বলেন, 2018 সালে নির্বাচন 29 ডিসেম্বর রাতেই হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভোট ডাকাতি করেছিল। ভোটের অধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, $3 দিয়ে কেনা করোনার ভ্যাকসিন $5 দিয়ে কিনছে বাংলাদেশ। এক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব। জনগণের ভোটাধিকারের হত্যা দিবস হিসেবে আমরা পালন করতেছি। শুধু আমরা নই, গোটা বাংলাদেশের মানুষ এবং পৃথিবীর মানুষ 30 ডিসেম্বরকে জনগণের ভোটাধিকারের হত্যা দিবস হিসেবে আমরা পালন করতেছি। সবাই খুব ভালো করে জানে যে 30 ডিসেম্বরের যে 2018 সালে জাতীয় সংসদের নির্বাচন যেটা হওয়ার কথা ছিল, সেটা 30 ডিসেম্বর হয়নি, 29 ডিসেম্বর রাতে হয়ে গেছে। এবং আওয়ামী লীগ পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সমস্ত ভোট ডাকাতি করে নিয়ে চলে গেছে, জনগণকে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। তৃতীয় দিনের মতো চলছে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের নকশা বহির্ভূত অবৈধ দোকান উচ্ছেদ কার্যক্রম। একদিনের বিরতি দিয়ে শনিবার দুপুর 12টায় উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন। তিনি জানান, এখন পর্যন্ত 3 শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। তৃতীয় দিনের উচ্ছেদ সন্ধে পর্যন্ত চলবে। আজ দোতলায় 30 থেকে 40টি দোকান ভাঙার পরিকল্পনা রয়েছে। অবৈধ সর্বমোট 753টি দোকান উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করতে আরও 2 থেকে 3 দিন সময় লাগবে বলে তিনি জানান। এদিকে বৈধ দোকানিরা বলছে, এই উচ্ছেদ অভিযানের জন্য তাদের ব্যবসা বন্ধ রয়েছে। দ্রুত দোকান খোলার অনুমতির জন্য তারা অনুরোধ জানিয়েছেন। এর আগে 23 এবং 24 ডিসেম্বর চলে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট অবৈধ উচ্ছেদ মূল নকশার বাইরে, বিশেষ করে লিফটের জায়গা, টয়লেটের জায়গা আপনি দেখতে পাচ্ছেন। আপনার এই ডান দিকে যে দোকানগুলো ভাঙা হয়েছে, এখানে টয়লেট ছিল, টয়লেট অপসারণ করে দোকান করা হয়েছিল। এই সমস্ত জায়গায় যেখানে ইউটিলিটি ফ্যাসিলিটিসগুলো থাকার কথা, সেখানে যে দোকান রয়েছে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এগুলো অপসারণ করছি। প্রকৃত ব্যবসায়ীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিষয়টি তিনি বিবেচনা করবেন। শীতের তীব্রতা আরও বেড়েছে উত্তরের জেলাগুলোতে, সেই সঙ্গে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 9 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত নাটোর।
হাড় কাঁপানো শীতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। দিনের বেলা সূর্যের দেখা মিললেও তেমন তাপ নেই। শীত উপেক্ষা করেই কাজে যেতে হচ্ছে শ্রমজীবী মানুষদের। ঠান্ডা দিয়ে শীতের মধ্যে কাজকাম করা খুব কষ্ট হচ্ছে ভাই, হাত টাত কাটে ফেলছি। সূর্য বের হলে তারপরে আমরা কাজে আসি। অতিরিক্ত কুয়াশা ঠান্ডার কারণে আমরা শ্রমিক পাচ্ছি না পাওয়ার কারণে আমি নিজেই বাধ্য হচ্ছে জমিতে নামিছি কাজ করার জন্য। চুয়াডাঙ্গায়ও জেঁকে বসেছে শীত। সন্ধ্যার আগেই ফাঁকা হয়ে যাচ্ছে হাটবাজার। খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। হাসপাতালগুলোতেও বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় কুয়াশা কম পড়লেও বেড়েছে শীত। এতে হাসপাতালগুলোতে কোল্ড ডায়রিয়া, জ্বর, সর্দি ও কাশিসহ শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। একদিকে ঘন কুয়াশা, অন্যদিকে হাড় কাঁপানো শীতে কাবু গাইবান্ধার চরাঞ্চলের খেটে খাওয়া মানুষজন। ঘন কুয়াশায় ঢেকে থাকে পুরো এলাকা। গরম কাপড় না থাকায় বেশি কষ্ট পাচ্ছে শিশু ও বয়স্করা। খুবই শীত, মানুষ একেবারেই জলসর হয়ে গেছে, কেউ বাইরে হওয়ার সাহস পাচ্ছে না। কুয়াশা কম কিন্তু হাত পা ঠাডায়, শীতে গাড়ি চালানি খুব সমস্যা হয়। টাকা পয়সা নাই, কামাই রোজগার কম, বাজারে হাট করি না শীতের কাপড়ে কিনি। সরকারি বেসরকারি সহযোগিতার দিকে তাকিয়ে চরাঞ্চলের মানুষ। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। করোনা মহামারীর ঝুঁকিতে বছর জুড়ে টালমাটাল ছিল দেশের অর্থনীতি। রেমিটেন্সে উচ্চ প্রবৃদ্ধির হাত ধরে 42 বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড রিজার্ভ গড়লেও অর্থনীতির বেশিরভাগ সূচকেই ছিল ভাটার টান। ভাইরাস আতঙ্কে থমকে যাওয়া ব্যাংক এবং সেবা খাত সহ রপ্তানি খাত হোঁচট খেলেও বছর শেষে ঘুরে দাঁড়ায় অনেকখানি। অলিখিত করোনা মন্দায় ছোট বড় উদ্যোক্তা সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত হন, কর্মহীন হয়ে পড়েন অনেকে। অর্থনীতির এই অবস্থাকে ঝরাপাতার সঙ্গে তুলনা করেছেন অর্থনীতি বিশ্লেষক ডক্টর এহসান এইচ মনসুর। আমদানি রপ্তানি থেকে শুরু করে অর্থনীতির বেশিরভাগ সূচকের ইতিবাচক ধারায় শুরু হয় 2020 সাল। তখনও কারো ধারণা ছিল না অর্থনীতির গতি একেবারে থামিয়ে দেবে করোনা। কিন্তু মার্চের লকডাউনে হঠাৎই বন্ধ হয়ে যায় কলকারখানার চাকা, বন্ধ বা সীমিত হয় ব্যাংক বিমার লেনদেন, বিপণী বিতানে তালা ঝোলায় থমকে দাঁড়ায় অর্থনীতি। সব মিলিয়ে খুব একটা সুখকর ছিল না এবছরের পথ চলা। বছরটা এমন একটা বছর যেটা অনেকে বলা যায় ছিন্ন পাতার মতো, অর্থাৎ পাতাটা জন্মে পাতাটা ছিঁড়ে গেল, কিন্তু আমরা কিছু পেলাম না। এদিকে লকডাউনের মধ্যে পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত এবং কয়েক মুহূর্ত পরই আবার তা বন্ধের ঘোষণায় বিপাকে পড়েন কর্মীরা। একবার ঢাকা ছাড়া এবং পরক্ষণে ঢাকায় ফেরা পোশাক কর্মীদের মাধ্যমে করোনা বিস্তারের শঙ্কাও ছড়িয়ে পড়ে সর্বত্র। এর মধ্যে বিভিন্ন দেশ প্রায় 3.25 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আদেশ স্থগিত বা বাতিল করায় দিশেহারা হয়ে পড়েন উদ্যোক্তারা। 99.9% পরিবার বা লোক তারা কিন্তু এই বছরটাতে ক্ষতিগ্রস্ত। কিন্তু ঝুঁকি নিয়ে উৎপাদন চালিয়ে যাওয়া এবং সরকার ঘোষিত 1,21,000 কোটি টাকার 21টি প্রণোদনা প্যাকেজ থেকে অর্থ পাওয়ায় অনেকটাই ঘুরে দাঁড়ায় পোশাক শিল্প। রপ্তানি কমার হার গেল মার্চে 35% থাকলেও পরিস্থিতির উন্নতি হয় নভেম্বরে তা দাঁড়ায় মাত্র 6%। আমরা আস্তে আস্তে আগের মাসের চাইতে ভালো করব হয়তো, কিন্তু আগের বছরের চাইতে ভালো করা কঠিন হবে। বাস, ট্রেন থেকে শুরু করে লঞ্চের মতো পাবলিক পরিবহন, এমনকি আকাশপথের নিষেধাজ্ঞায় বিচ্ছিন্ন হয়ে পড়ে সব যোগাযোগ। বিভিন্ন দেশ থেকে কাজ হারিয়ে দেশে ফিরতে বাধ্য হন 3 লাখের বেশি প্রবাসী। এত কিছুর পরও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শঙ্কা উড়িয়ে দিয়ে রেমিট্যান্সে রেকর্ড গড়ে বাংলাদেশ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াই 42 বিলিয়ন ডলারের মাইল ফলক। অন্যান্য দেশও আরো বড়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই হিসাবে আমি বলবো যে আমরা একটু আপেক্ষিকভাবে হয়তো ভালো আছি। করোনায় ঝিমিয়ে পড়া ব্যবসা বাণিজ্যের খরায় পড়ে রাজস্ব আয়, সেবা খাত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাধাগ্রস্ত হয় ভ্যাট আহরণ। এরপরও লক্ষ্যমাত্রার তুলনায় 25,000 কোটি টাকা কম আয় হলেও নভেম্বর পর্যন্ত রাজস্ব আয়ে 3.19% প্রবৃদ্ধি অর্জন করে রাজস্ব বোর্ড। আগামী বছর একটা ভালো উচ্চমাত্রার রিকভারি আমরা আশা করব, যদি এটা জুলাই আগস্টের মধ্যে এটা আমরা কন্টিনিউ করে রাখতে পারি রিকভারি ফেজটাকে, এবং পরে প্রবৃদ্ধির ফেজে চলে যেতে পারি। পেঁয়াজ আলুর আকাশচুম্বী দর এবং বন্যার কারণে সেঞ্চুরি হাঁকানো সবজি ভুগিয়েছে নিম্ন আয়ের মানুষের। ভরা মৌসুমে চালের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে নাভিশ্বাস ভোক্তাদের। মাত্র কয়েক মাসের ব্যবধানে স্বর্ণের ভরিতে অন্তত 25,000 টাকা বৃদ্ধির রেকর্ড গড়ে। তবে দীর্ঘ মন্দার পরও শেয়ার বাজারের সূচক ও লেনদেন দুই বেড়েছে ইতিবাচক পদক্ষেপে। বছরের শেষ প্রান্তে বাজারে এসে চমক দেখায় মোবাইল অপারেটর রবি।
মহামারীর কারণে প্রণোদনা চাওয়া ছাড়া তেমন কোনো পাবলিক কর্মসূচি ছিল না ব্যবসায়িক সংগঠনগুলোর। তবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে করোনা উপেক্ষা করে রাজপথে নামেন ব্যবসায়ীরাও। সামগ্রিকভাবে আমাদের অর্থনীতি একটু বেশ খানিকটা ঢিলাঢালা ভাবে সামনের দিকে এগুবে। এদিকে কাজ শুরুর 6 বছর পর 10ই ডিসেম্বর সবশেষ স্প্যান বসায় জোরালো অর্থনীতির স্বপ্ন দেখাচ্ছে পদ্মা সেতু। কর্মসংস্থান বাড়াতে উৎপাদনমুখী প্রকল্পে মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি হাসপাতালে সকাল 8:20 তিনি মারা যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন। রোববার ভারত থেকে দেশে ফেরার পর ক্যান্সারে আক্রান্ত আব্দুল কাদেরকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। এরপর পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। কাদেরের অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাত 1টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়। ভারতের চেন্নাইয়ে চিকিৎসা শেষে দেশে ফিরিয়ে আনা হয় এই অভিনেতাকে। শ্রদ্ধা জানানোর জন্য বিকেল 3:30টায় তার মরদেহ শিল্পকলা একাডেমিতে নেওয়া হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। আব্দুল কাদের হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই নাটকে বদি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। এছাড়া তিনি হুমায়ুন আহমেদের নক্ষত্রের রাত নাটকে দুলাভাই চরিত্রেও দারুণ প্রশংসিত হন। তিনি অনেক নাটক, সিনেমা এবং টিভি শোতে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি বহুজাতিক কোম্পানি বাটার কর্মকর্তা হিসেবেও সফল ছিলেন তিনি। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। করোনাকালের বিনিয়োগ স্থবিরতা কাটাতে না পারলে বেকার সমস্যা প্রকট হবার আশঙ্কা বিশ্লেষকদের। আমলাতান্ত্রিক জটিলতা কমানোর তাগিদ। রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ারে উচ্ছেদ অভিযান চলছে। এরই মধ্যে ভাঙা হয়েছে 300 দোকান। উত্তরের জেলাগুলোতে আরও বেড়েছে শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় জনজীবনে ভোগান্তি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করতে পারেন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।